আলো দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রতিবারই বেশ কিছু ভালো প্রশ্ন আসে এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে পরবর্তীতে যারা পদার্থবিদ্যা নিয়ে পড়ে তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। যদিও আমরা বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনেও এই আলোর চ্যাপ্টারটির বিষয়টির এতটা ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, যেটা বোধহয় অনেক ছোটো ক্লাস থেকে আমাদের সঙ্গে আমরা এর সঙ্গে পরিচিত হই। আলো কাকে বলে? আলো এক প্রকারের শক্তি যা অন্যকে দেখতে সাহায্য করে, কিন্তু নিজে অদৃশ্য থেকে যায়। বাস্তবিক আমরা কিন্তু আলোকে চোখে দেখি না। যে আলো আমাদের দিনের পর দিন অন্য এত কিছুকে দেখতে সাহায্য করছে, সেই আলোকে কিন্তু আমরা কখনোই চোখে দেখতে পাই না। এবার আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে যে আমরা জানি আলো সরলরেখায় চলে, এই ধরে সাধারণত ধরে নেওয়া হয় যে আলোর গতিপথকে একটি সরলরেখার মাধ্যমে প্রকাশ করা হয় এবং যেদিকে আলো চলেছে সেদিকে একটি তীরচিহ্ন দেওয়া হয়। এটিকে বলা হয়, এই সরলরেখাটিকে বলা হয় আলোক রশ্মি। একাধিক রশ্মি একসঙ্গে থাকলে আলোক রশ্মিগুচ্ছ, এবং এই আলোক রশ্মিগুচ্ছ যখন পরস্পর নিজেদের মধ্যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। যখন নিজেদের মধ্যে সমান্তরাল না হয়, নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হওয়ার চেষ্টা করছে, তাকে বলা হয় অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। যদি ছড়িয়ে যাচ্ছে মনে হয়, একটা বিন্দু থেকে আলোক রশ্মি বেরিয়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, অপসারিক আলোক রশ্মিগুচ্ছ। এখন ঘটনা হলো, আলো যখনই যে একটা নির্দিষ্ট মাধ্যমে, একটা স্বচ্ছ সমতল মাধ্যমে, তখন সে সোজা সরলরেখায় চলতে থাকে। যতক্ষণ না এই চলতে চলতে আলো আরেকটা মাধ্যমের সংস্পর্শে আসে বা কোনোভাবে কোনো রকম বাধা পায়। এই বাধা পেলে কি ঘটে? এই বাধা পেলে আলো তিনটি ঘটনা ঘটাতে পারে, এবং বলবো তিনটি ঘটনা ঘটায়। প্রথম ঘটনা, আলো ওই তল কর্তৃক কিছুটা শোষিত হয়, এই ঘটনার নাম শোষণ। আলো ওই তলে বাধা পেয়েই আলো ওই দুই মাধ্যমের তল থেকেই প্রথম মাধ্যমে আবার ফিরে চলে আসে, এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। আর দ্বিতীয় মাধ্যমে আলো কিছুটা প্রবেশ করে, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। আমাদের দশম শ্রেণীর প্রথম অংশ হচ্ছে আলোর প্রতিফলন। আমরা প্রতিফলন বলবো না, প্রতিফলনটা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা শিখিয়ে ফেলেছি। আলোর প্রতিফলন সাধারণত দু রকমের। এক হচ্ছে নিয়মিত প্রতিফলন, দুই বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি? সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন একটা মসৃণ সমতলে আপতিত হয়, তখন কি হয়? আপতিত হওয়ার পরেও যখন আলো প্রতিফলিত হয়, তখন সে সমান্তরালই থেকে যায় নিজেদের মধ্যে, যেমন নিজেদের মধ্যে সমান্তরালে এসেছিল এবং নিজেদের মধ্যে সমান্তরালই থেকে যায়, এবং সে অবস্থা সে এক নির্দিষ্ট দিকে চলে যায়। একে বলা হয় হচ্ছে নিয়মিত প্রতিফলন। নিয়মিত কেন? তখন আলোক রশ্মিগুচ্ছ তার যা প্রতিফলনের যা যা নিয়ম আছে সব নিয়মগুলি মেনে চলে। আরেকটি আছে বিক্ষিপ্ত প্রতিফলন, যখন আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল হোক বা অন্যরকম আলোক রশ্মিগুচ্ছ হোক, একটা অমসৃণ তলে পড়লো, এবড়ো তলে পড়লো, তখন তা আলোর কোনো প্রতিফলনের কোনো সূত্র ঠিকঠাক না মেনে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, এটাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। আমাদের এই যে চোখে বস্তুগুলোকে দেখতে পাচ্ছি, এর জন্য মূলত তাই বিক্ষিপ্ত প্রতিফলন। আর নিয়মিত প্রতিফলন যদি হতো সবসময়, তাহলে চোখে এত পরিমাণ আলো এসে পড়বে যে চোখ ঝলসে যাবে। ফলে আমাদের দৃষ্টির জন্য, এই যে চারদিকে যা দেখছি তার জন্য আলোর বিক্ষিপ্ত প্রতিফলনই দায়ী। আলো যেখান থেকে প্রতিফলিত হয় তাকে বলা হয় আলোর প্রতিফলকে সাধারণত কি করা হয়? প্রতিফলকের দুটি তল আছে, দুটি দিক থেকে আলো আসতে পারে।
আমরা প্রতিফলকের একটা দিক থেকে আলো আসা বন্ধ করার জন্য সেই দিকটায় সাধারণত ঘষে অস্বচ্ছ করে দেওয়া হয় বা কোনো কিছুর প্রলেপ দিয়ে দেওয়া হয়। এখন ঘটনা হলো, যেদিক থেকে মানে স্বচ্ছ রইল সেদিক থেকে আলো আসে এবং আলো এসে হচ্ছে প্রতিফলিত হয়ে আবার ফিরে যায়। এই অবস্থায় এটাকে আমরা বলি প্রতিফলক। সবচেয়ে বড় প্রতিফলকের উদাহরণ বোধহয় আমাদের বাড়ির আয়না। আয়না যেটা হচ্ছে আমরা সাধারণভাবে বলছি মিরর, আয়না। এটা বিজ্ঞানের ভাষায় সমতল দর্পণ বা প্লেন মিরর। এই সমতল দর্পণ ছাড়াও আরও বেশ কিছু দর্পণ আছে। তাদের মধ্যে অবতল দর্পণ, উত্তল দর্পণ দুটোই পড়ে। অবতলকে দর্পণকে ইংলিশে আমরা বলতে পারি কনকেভ মিরর, উত্তলকে কনভেক্স মিরর। এখন ব্যাপার হলো, একটা দর্পণ মানে আমরা যদি অবতল বা উত্তল যে কোনো দর্পণ নিই না কেন, তাদের বলা হয় হচ্ছে গোলীয় দর্পণ। কেন? তার কারণ গোলীয় দর্পণ বলার কারণ হলো, এই অবতলই হোক উত্তলই হোক, এই দর্পণ দুটি একটি গোলীয় তল বা একটা গোলকের অংশ। আমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখব যে এইটি যদি একটি দর্পণ হয়, তাহলে এটাকে যতটুকু বাড়ালে একটা গোলকের মতনই অংশ পাবো। তাহলে এই পুরো গোলকটার অংশ হচ্ছে এইটুকু দর্পণটা। এখানেও তাই, এই পুরো গোলকটার অংশ হচ্ছে এই এম ও এম ড্যাশ দর্পণ। এখন ঘটনা হচ্ছে দুটোই কিন্তু দর্পণ, দুটোই গোলীয় দর্পণ। এবার আমরা কি করলাম, এই দর্পণের এই পিঠটি হচ্ছে আমরা ঘষে অস্বচ্ছ করে দিলাম যাতে আলো এই দিক থেকে না আসতে পারে। আলোকে আমরা এই দিক থেকেই আসতে বাধ্য করছি, এই দিক থেকে আসা সম্ভব নয়। তাহলে এই দর্পণটির কি হবে? এই দর্পণটি আমরা বলবো হচ্ছে অবতল দর্পণ। আমরা চামচের মধ্যেই উত্তল অবতল দুটো অংশই দেখতে পাবো। এরকম চামচকে আমরা সবাই দেখেছি। চামচের যে গর্ত, যে দিকটা আমরা খাদ্যগুলো নিতে পারি, খাবার বা কোনো কিছুকে ক্যারি করতে পারি, যে গর্তের জায়গাটা, সেটাকে একটাকে ঠিক অবতল দর্পণের মতো হয়। উল্টো করে রাখলে, উপর করে রাখলে আলোর চামচের যে দিকটা, সেটা হচ্ছে উত্তল দর্পণ। এবার এই অবতল দর্পণে আলো এই দিক থেকে আসে। উত্তল দর্পণের ক্ষেত্রে আলো এবার এই দিকটা অস্বচ্ছ করে দেওয়া আছে যাতে এই দিক থেকে কোনোভাবে আলো না আসে, এই দিক থেকে আলো আসে। এবার এই দর্পণ, যেই গোলীয় দর্পণ অবতলই হোক বা উত্তলই হোক, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কিছু অংশগুলিকে বিভিন্ন অংশ কিছু নাম আছে, কমন নাম। যেমন এই যে এই দিকটায় এই যে এম ও এম প্রতিফলক তলটা, তার একটা মাঝখানে একটা ছোট্ট বিন্দু আমরা কল্পনা করতে পারি। এই বিন্দুটার নাম দর্পণের, এটা যদি ও নাম দিয়ে চিহ্নিত করি, দর্পণের মেরু দুক্ষেত্রেই থাকে, উত্তলেও থাকে অবতলেও থাকে। নেক্সট হলো দর্পণটি যে বৃত্তের অংশ, মানে যে কল্পিত বৃত্তের অংশ বলবো বা কল্পিত গোলকের অংশ, সবচেয়ে ভালো কল্পিত গোলকের অংশ, সেই বিন্দুটাকে বলা হবে বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র আর মেরুকে যদি যুক্ত করি, যেটি পাবো সেটা হচ্ছে এই গোলকটার ব্যাসার্ধ। একে বলা হয় হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। দুক্ষেত্রেই কিন্তু কমন হবে, আমি এমনভাবেই নামকরণগুলো করেছি যাতে দুক্ষেত্রেই একই পাওয়া যায়। নেক্সট হলো এই ও আর সি, মানে বক্রতা ব্যাসার্ধকে কেন্দ্র মানে নিয়ে যদি দুদিকে একটা বড় করে টেনে একটা অক্ষ কল্পনা করা হয়, এই অক্ষটাকে বলা হবে হচ্ছে এই দর্পণের প্রধান অক্ষ। মানে আমাদের এখানে এক্স 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 ড্যাশ হচ্ছে প্রধান অক্ষ, দুক্ষেত্রেই সেম। এবার একটা টার্ম শিখবো যার নাম উন্মেষ। উন্মেষ দু ধরনের হয়। আমরা যদি এই দু প্রান্তকে এম আর এম ড্যাশকে যুক্ত করি, এটা কল্পিত রেখা দিয়ে সরলরেখা হবে, এর নাম রৈখিক উন্মেষ। এক্ষেত্রেও একই। এবার ঘটনা হলো এই এম বক্রতা কেন্দ্র সি আর যদি এম ড্যাশকে যুক্ত করা হয়, এখানে একটি কোণ পাবো। এই কোণটার নাম হচ্ছে কৌণিক উন্মেষ। এই কৌণিক উন্মেষের মানটা 15 ডিগ্রির কম হলে তাকে, এই কোণের মানটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষায় দেয়, এই জন্য আমরা এটা মনে রাখবো। 15 ডিগ্রির কম হলে তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত কোণ, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ আমরা বলবো এটাকে।
এখন ঘটনা হলো দর্পণে যে রশ্মিগুলো পড়ছে সেই রশ্মিগুলোর অবস্থান থেকে আমরা আমরা দর্পণে পড়া রশ্মির অবস্থান থেকে তাকে দুভাগে মূলত ভাগ করতে পারি। একটি যে রশ্মিটা একদম দর্পণের মেরুর কাছাকাছি দিয়ে যাচ্ছে তাদের বলা হয় হচ্ছে উপাক্ষীয় রশ্মি। এখানে নীল দিয়ে উপাক্ষীয় রশ্মি দেখানো হয়েছে, দু প্রান্তেই আসতে পারে। আর যেই রশ্মিগুলো প্রান্ত বা ধার দিয়ে যাচ্ছে তাদের ওই প্রান্ত নাম দিয়েই প্রান্তিক রশ্মি অথবা অক্ষাপসারী রশ্মি। নেক্সট হলো, এবার আমরা আসবো যেটা দর্পণের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যার নাম হচ্ছে ফোকাস। কি এই ফোকাস? দর্পণ সেটা উত্তলে হোক বা অবতলে হোক, অবতলের ক্ষেত্রে যদি একটি সমান্তরাল রশ্মি গুচ্ছ, শুধু নিজেদের মধ্যে সমান্তরাল তা নয়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ মানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল প্লাস নিজেদের নিয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে দর্পণে এসে পড়ে, তারা দর্পণের দ্বারা প্রতিফলিত হয়ে এই বিন্দুতে একটা প্রধান অক্ষের উপরে একটি বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটিকে বলা হয় দর্পণের ফোকাস। একটা মজার ব্যাপার হচ্ছে আলোর ক্ষেত্রে বেশিরভাগ পরীক্ষাটায় আলোর একটা রিভার্সিবিলিটি ধর্ম থাকে, মানে দুদিক থেকেই হয়। মানে কীরকম, আলোকে যেমন এখান থেকে সমান্তরাল রশ্মি পাঠানো হলো, ও এসে এই বিন্দুতে মিলিত হলো। কেউ তোমরা ভাবতে পারো, আচ্ছা এখানে যদি কোনো আলোর উৎস রাখতাম তাহলে কি এখান থেকে গিয়ে এইভাবে আলোগুলো এখান থেকে গিয়ে এইভাবে সমান্তরাল রশ্মি তৈরি হতো? বাস্তবেই হ্যাঁ, এইভাবেই তৈরি হতো। সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে যেমন ফোকাসে মিলিত হচ্ছে, তেমন ফোকাসে কোনো আলোর উৎস রাখলে তোমার হচ্ছে আলোর এভাবে অপসারী হয়ে দর্পণে এসে পড়তো এবং অপসারী থেকে বেরিয়ে দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে সমান্তরাল হিসাবে বেরিয়ে যেত। গাড়ির হেডলাইটগুলো ঠিক এইভাবে তৈরি হয়। টর্চ ঠিক এভাবে তৈরি হয়। গাড়ির হেডলাইটে, টর্চে, ফোকাসে রাখা হয়েছে আলোটাকে, তার পিছনে এরকম একটা অবতল দর্পণ দেওয়া হয়। এখনকার দিনে অবতল দর্পণ না দিয়ে, আমরা পরবর্তীতে পড়ছি, অবতল দর্পণ না দিয়ে আরও বেটার করার জন্য অধিবৃত্ত দর্পণ দিয়ে দেওয়া হয়, যার ফলে হচ্ছে এই যে আলোটা সমান্তরাল রশ্মি হিসাবে আলো রশ্মিগুচ্ছ হিসাবে তৈরি হয় এবং অনেক দূর পর্যন্ত যেতে পারে। এটা গেল অবতল দর্পণের ঘটনা। এবার আরও অনেক কিছু মজার আমাদের শেখার আছে। এবার যে জিনিসটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে যদি আমরা ফেলি তাহলে ওরা অপসারী রশ্মি হিসেবে বেরিয়ে চলে যাবে। এমনভাবে অপসারী হবে যে পিছন দিক থেকে যদি আমরা বাড়াই তাহলে ঠিক ফোকাসে এসে মিলিত হবে। এবার ঘটনা হচ্ছে আমাদের মাথায় প্রশ্ন আসবে, আচ্ছা এই আমরা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছই ফেললাম, বাট এই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল করলাম না, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না করে ফেললাম, তাহলে কি ফোকাসের ব্যাপারটা কি সেক্ষেত্রেও প্রযোজ্য হবে না হবে না? দেখা যাক কি হয়। ঘটনা হচ্ছে আমরা যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে তির্যকভাবে অবতল দর্পণে ফেলি তাহলে তারা ফোকাসে মিলে না ঠিক, বাট ফোকাসের ওপরে যদি আমরা একটা লম্বালম্বিভাবে একটা তল কল্পনা করি যাকে বলা হয় ফোকাস তল, এই ফোকাস তলের মধ্যে যে কোনো একটি বিন্দুর মধ্যে এসে মিলিত হয়। এটা এখানে এসে আসার ফলে এখানে মিলিত হয়েছে, আর একটু তির্যকভাবে করলে এদিক ওদিক কোনো একটা মিলিত হতো, কিন্তু মিলিত হতো এই ফোকাস তলের ওপরেই। এই ফোকাস তলের উপরে অবস্থিত দ্বিতীয় বিন্দুটির নাম হচ্ছে গৌণ ফোকাস। এবার বুঝতেই পারছি আমরা গৌণ ফোকাসের কিন্তু অনেকগুলোই হতে পারে, কারণ এই আলো আসার উপর নির্ভর করবে গৌণ ফোকাস কোথায় এসে অবস্থান করছে তার ব্যাপারটি। এখন ঘটনা হলো উত্তলের ক্ষেত্রে যদি আলোক রশ্মি সমান্তরালভাবে আসে তাহলে যেমন এখানে যেমন একদম সমান্তরালভাবে আসলে মুখ্য ফোকাসে মিলিত হবে। যদি একদম সমান্তরাল না আসে, মানে প্রধান অক্ষের সমান্তরালে না আসে, একটু তির্যকভাবে পড়ে, তাহলে ওরা যদিও প্রধান অক্ষের থেকে আসছে বলে মনে হবে না, কিন্তু প্রধান অক্ষের উপরেই প্রধান অক্ষের ফোকাসের উপরে থেকে আসছে বলে মনে হবে না, কিন্তু ফোকাসের ওপরেই যদি একটা তল কল্পনা করি ওই তলের অন্য কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এটা উত্তল দর্পণের ক্ষেত্রেও এই একই ব্যাপারটি প্রযোজ্য।
এখন আমাদের প্রশ্ন হবে, আমরা কি দর্পণ দেখেছি? উত্তল দর্পণ, অবতল দর্পণ, এগুলো কি আমাদের দেখা? বাস্তবে আমরা দর্পণকে ঠিক ওইভাবে না দেখলেও বাস্তবে দেখেছি উত্তল দর্পণ, অবতল দর্পণ। কীরকম? আমরা যদি কখনো ডাক্তারের কাছে গিয়ে থাকি, দাঁতের ডাক্তারের কাছে, তারা যে ছোট যন্ত্র দিয়ে দেখে, যেটা দাঁতের ভিতরে কোথায় কী হয়েছে দেখে, এই যন্ত্র যেটা দিয়ে দেখছে সেটা হচ্ছে একটি অবতল দর্পণ। আমাদের কাছে যদি একটা দর্পণ এনে দেয়, হাতে এনে ধরিয়ে দিল একটা উত্তল বা অবতল দর্পণ, তাহলে আমাদের চেনার সবচেয়ে উপায় হলো হচ্ছে আমরা হাতটাকে, আমাদের আঙ্গুলটাকে এগিয়ে দিই। যদি বড় দেখায় সাইজে, যদি দর্পণটিকে সাইজে বড় দেখায়, মানে দর্পণের সামনে আনলে আঙুলটিকে সাইজে বড় দেখায়, তাহলে অবতল দর্পণ। যদি আঙুলটাকে ছোট দেখায়, তাহলে উত্তল দর্পণ। এইভাবে বোঝা যাবে। এবার অনেক আমাদের বইগুলোতে লেখা থাকে যে দুপ্রান্ত মোটা আর মাঝখানে হচ্ছে গর্ত টাইপের, মাঝখানে সরু, এগুলোকে বলা হয় অবতল দর্পণ। কিন্তু ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে এটা বোঝা খুব কঠিন হয়। তবু লেখা যেতেই পারে, দুপ্রান্ত হচ্ছে তার ক্ষেত্রে চওড়া বা মোটা, মাঝখানটায় পাতলা, সেটা হচ্ছে অবতল দর্পণ। যার দুপ্রান্ত হচ্ছে সরু আর মাঝখানটা মোটা, উত্তল দর্পণ। এবার প্রশ্ন হচ্ছে, উত্তল দর্পণ অবতল দর্পণে আমাদের দেখার নিয়ম তো আমরা তো দেখলাম। উত্তল দর্পণ কোথায় দেখেছি? উত্তল দর্পণের উদাহরণ হিসেবে আমরা অনেক সময় দেখতে পাই সিকিউরিটি ক্যামেরাগুলোতে, ক্যামেরার উপরে বা বড় আয় যে একটা কাঁচ রাখা হয়েছে, যে বা সবচেয়ে ভালো যেটা উদাহরণ, সেটা হলো গিয়ে আমরা যে গাড়ি চালাই, মানে বাইকই চলুক বা কোনো গাড়ি চলুক, গাড়ির যে ডান পাশে যে একটা মিরার থাকে, এই মিরারটা মানে যে আয়নাটা, এই যেটা দিয়ে গাড়ির যে যে চালক যে পিছনের দৃশ্যগুলো দেখতে পায়, পিছনে কোন গাড়ি আসছে না কি আসছে দেখতে পায়, সেটি একটু উত্তল দর্পণ। উত্তল দর্পণের সুবিধা যেটা হলো, উত্তল দর্পণের বস্তুগুলোকে খুব ছোট ছোট দেখায়। কিন্তু ছোট দেখানো তো অসুবিধা হচ্ছে, ও অল্প জায়গার মধ্যে অনেকটা পিছনের বস্তুকে, অনেকটা প্রতিবিম্ব, অনেক এলাকার প্রতিবিম্ব দেখে নিতে পারে। এটাকে বলা হয় দৃষ্টিক্ষেত্র। উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বড়, ফলে উত্তল দর্পণ অনেকটা জায়গা একসাথে দেখিয়ে দিতে পারে। এবার ঘটনা হলো, দর্পণ আমরা দেখি উত্তল দর্পণ আর অবতল দর্পণে কোনো একটা রশ্মি পড়লে, বিভিন্ন ধরনের রশ্মি পড়লে রশ্মির কী 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 ঘটে, রশ্মিতে কী কী ঘটে। প্রথম যদি এমন হয়, উত্তল দর্পণে এসে কোনো একটা বক্রতা কেন্দ্রগামী একটি রশ্মি এসে পড়লো, যদি এসে পড়ে, যে এটা পড়লো, তাহলে সে যে পথে এসেছে সে পথেই ফেরত চলে যায়। আর যদি অবতল দর্পণে হয়, একটি রশ্মি, বক্রতা কেন্দ্রগামী রশ্মি যদি আসে, এসে পড়ে এর মধ্যে, তাহলে সে যে পথে আসে সে পথেই ফিরে যায়। তাহলে আমরা দেখলাম বাস্তবে যে বক্রতা কেন্দ্রগামী রশ্মি যদি অবতল দর্পণে পড়ে, তাহলে সেটা যে পথে আসে সে পথেই ফিরে যায়। আর বক্রতা কেন্দ্রে এসে মিলিত হবে এমন কোনো একটা রশ্মি যদি এসে উত্তল দর্পণে পড়ে, তারও ওই একই দশা, যে পথে আসে সে পথেই ফেরত চলে যায়। এখন ঘটনা হচ্ছে, কোনো আলোক রশ্মি যদি একদম সোজাসুজি এসে দর্পণ, সেটা উত্তলই হোক অবতল হোক, তার মেরুতে হিট করে, মেরুতে সে আঘাত করে, মেরুতে এসে পড়ে, তাহলে কি হবে? তাহলে সে ঠিক একদম সমতলে যেমন প্রতিফলন হয়, সেই প্রতিফলন, মানে আপাতন কোণ প্রতিফলন কোণ সমান, সেইভাবে প্রতিফলিত হয়ে বেরিয়ে চলে যায়। নেক্সট হলো, যদি এমন একটা রশ্মি আমরা পাঠাই যে রশ্মিটি হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তার ক্ষেত্রে তার কি নিয়তি হবে? অবতল দর্পণের ক্ষেত্রে তার নিয়তি হলো সে ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। উত্তল দর্পণের ক্ষেত্রে যদি সমান্তরাল রশ্মি পাঠাই, সে এমনভাবে বেরিয়ে চলে যাবে, এমনভাবে প্রতিসৃত হবে, এমনভাবে প্রতিফলিত হবে, যাতে তাদের আমরা পিছনে বাড়ালে ফোকাসে মিলিত হয়, এরকম ব্যাপারটা ঘটে। এবার ঘটনা হলো, এমন যদি আমরা নিই যে ফোকাস বিন্দুগামী একটা আলোক রশ্মি দর্পণে এসে পড়ছেই ফোকাস দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি অবতল দর্পণ হয়, তাহলে ফোকাস দিয়ে পড়া রশ্মিটির সাথে সাথে সমান্তরাল হয়ে বেরিয়ে চলে যাবে। আর উত্তল দর্পণে যদি ফোকাসে এসে পড়বে এরকমভাবে, মানে মানসিকতা নিয়ে কোনো রশ্মি ছুটে আসে, এসে উত্তল দর্পণে এসে পড়ে, তাহলে সে সমান্তরাল রশ্মি হিসাবে বেরিয়ে চলে যাবে। এই হচ্ছে বিভিন্ন রশ্মিগুলির দর্পণে পড়লে কি কি ঘটবে তার একটি বিবরণ। এবার আমরা আসছি একটা প্রমাণ, প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবারই দিয়েছে, প্রত্যেক
বছর বছর উল্টে উল্টে পরীক্ষাগুলোকে এই প্রমাণটা দিতে থাকে। দুটো দু রকমের আছে। দেখাতে হবে হচ্ছে আমাদের যে কোনো উপাক্ষীয় রশ্মি, মানে মনে আছে নিশ্চয়ই উপাক্ষীয় রশ্মি মানে যা মেরুর কাছাকাছি এসে পড়েছে। যে কোনো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে গোলীয় দর্পণ যদি হয়, তার গোলীয় দর্পণের আর সমান সমান 2f। এখানে ছোটোভাবে আর লিখেছে। আর কি? আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এফ কি? ফোকাস দূরত্ব। প্রথম হচ্ছে বক্রতা ব্যাসার্ধ কি? বক্রতা ব্যাসার্ধ হচ্ছে মেরু থেকে ওই সি এর দূরত্ব, মানে মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব। ফোকাস কি? ফোকাস দূরত্ব কি? মেরু থেকে ফোকাসের দূরত্ব। তাহলে আমরা এই যদি চিত্র নিই, এই যদি চিত্রটা হয় আমাদের কাছে, এটা একটা অবতল দর্পণের চিত্র আছে, যদি এটা চিত্র হয় তাহলে এখানে মেরু থেকে সব হিসাব করতে হবে। মেরু থেকে হিসাব করলে হবে হচ্ছে ও থেকে এফ এই দূরত্বটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ও থেকে সি এই দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে প্রমাণ করতে হবে ওএফ সমান সমান হাফ অফ ওসি। এখানে তোমরা চিত্র আঁকার ক্ষেত্রে তোমাদের একটা কথা আমি আগে থেকেই বলে দেবো, যে ছবিটা এমনভাবেই আঁকবে যাতে হচ্ছে ওয়েভটা যেন ওসির অর্ধেকই হয়, তাহলে ছবিটা চিত্রটা সুন্দর হবে। যদিও এটা আমরা আগে বা খাতায় কখনোই ভাবে লিখবো না, তাহলে কিন্তু এটা কেটে দেবে। কিন্তু এটা আমাদের জাস্ট আগে থেকে জানি প্রমাণ করতে হবে, তাই একটুখানি হিসাব করে সুন্দর করে আঁকার জন্য করা। আঁকাতে চেষ্টা করবে তোমরা যাতে দেখেও মানে দেখেই বুঝতে পারে ওয়েভটা সত্যি সত্যিই হচ্ছে ওসির অর্ধেক, মানে ওয়েভ আর এফসি যেন সমান, এবং মোটামুটি যেন সমান হয়, নাহলে কিন্তু চিত্রটি ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই চিত্রে নাম্বার কাটতে পারে। এবার ঘটনা হলো যে এই একটি দর্পণ এম ও এম ড্যাশ একটা ধরে নিলাম দর্পণ। সেই এখানে এফ হচ্ছে ফোকাস, ও মেরু, সি বক্রতা কেন্দ্র, পি একটি আপতিত রশ্মি এসে পড়লো, এটা একটি উপাক্ষীয় রশ্মি, মানে উপাক্ষীয় রশ্মি মানে ও আর এ খুব কাছে। আমি যদিও একটু দূরে গেছি যাতে দেখতে সুন্দর লাগে, মানে বুঝতে পারি পরিষ্কার হয়, নাহলে বাস্তব ক্ষেত্রে খুব কাছে মানে উপাক্ষীয় রশ্মির উপরই নির্ভর করে এটা এসছে। এবার আমি ওখানে হচ্ছে এটার প্রতিফলিত রশ্মি হচ্ছে এ কিউ, যেহেতু সমান্তরাল রশ্মি এসছে প্রতিফলিত, আমাদের এটা অবতল দর্পণ, ওকে ফোকাস দিয়ে পাঠাবে, ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। এবার এ আর সি যুক্ত করলাম, এ আর সি মানে যুক্ত করে এসি পেলাম, এসিটা হলো হচ্ছে অভিলম্ব এর উপরে। তাহলে এবার দেখতে পাবো আমরা প্রমাণটায় আসি, এখানে পিএসি আর কোণ কিউএসি বা এফএসি এটা কিন্তু আপাতন কোণ প্রতিফলন কোণ, যা প্রতিফলনের ধর্ম অনুযায়ী সমান, মানে পিএসি এফএসি সমান, এটা আমি এখানে দেখিয়েছি পিএসি সমান এফএসি। পরবর্তীতে আমরা আসছি আরো। এবার এই চিত্রে এপি আর হচ্ছে ওসি, এপি ওসি বা যাইনি পিএ সিও যেটাই নিই না কেন, এটা সমান্তরাল রশ্মি দ্বয়। এর মাঝখানে এইটা মানে একিউ একটা ভেদক, তার ফলে কি হবে, কোণ পিএসি ইজুকাল টু হবে একান্তর কোণ এসিএফ। এখানে তাই দেখেছি কোণ পিএসি একান্তর কোণ এফসিএ, এফসিএ বা সিএএফ একই জিনিস। তার মানে আমরা বুঝতে পারলাম এই কোণটা আর এই কোণটা সমান। কিছুক্ষণ আগে আমরা কি দেখলাম, আপাতন কোণ প্রতিফলন কোণের জন্য এই কোণটা মানে পিএসি আর এফএসি সমান। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যেটা পিএসি এফএসির সঙ্গে সমান, আবার পিএসি একান্তর কোণের জন্য এফসি এর সঙ্গে সমান, এ এর সঙ্গে সমান, এ এর সঙ্গে সমান, মানে একই জিনিস, একটাই কোণ এর সঙ্গে সমান, এর সঙ্গে সমান। এটা থেকে কি আমরা বলতে পারি না এই কোণ দুটো নিজেদের মধ্যে সমান? তাই লিখেছি। তাহলে পিএসি সমান হবে হচ্ছে এটা দুজনের সঙ্গে সমান, তাহলে এরা নিজেদের মধ্যে সমান হবে। তাহলে এফএসসি এফসিএ এরা সমান কখন হয়, ভালো করে দেখতে পাবো আমরা যে এ এফসি এই ত্রিভুজটারই দুটো কোণ হলো এফএসসি আর এফসিএ। তাহলে একটা ত্রিভুজ আর দুটো কোণ পরস্পর যদি সমান হয়, তাহলে কোণ ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণ দুটোর বিপরীত বাহু, মানে এই কোণের বিপরীত বাহু এটা, আর এই কোণের বিপরীত বাহু এটা, মানে এফ আর এফসি সমান। এবার একটু আগে আমরা বলেছিলাম প্রথমে শুরুর সময় যে এ বিন্দু আর ও বিন্দু প্রায় কাছাকাছি, তাহলে আমরা বলতে পারি এএফও যা ওএফও তাই। তাহলে এইভাবে আমরা বলতে পারি ওএফ সমান ওসি, মানে এই যে জিনিসটা এখানে দেখিয়েছি, এফ সমান ওসি, এফ সমান ওসি, সরি ওএফ, এফ সমান ওএফ। এবার এফ যদি ওএফ এর সঙ্গে সমান হয়, আবার যে আমরা দেখছি এফ
আর ও এফ যদি সমান হয় তাহলে আমরা একটু আগে প্রথমেই করেছিলাম এ এফ সমান সমান এফ সি। তাহলে আমরা যদি তাই এটা হয় এফ সমান সমান যদি এফ সি হয় আর এফ সমান সমান যদি ও এফ হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি ও এফ সমান সমান এফ সি। তাহলে ও এফ সমান এফ সি, এটাই তো আমরা প্রথমে প্রমাণ করতে চাইছিলাম। বা এরকমভাবে বলতে পারি যদি ওয়েভ সমান এফ সি হয় তাহলে ওয়েভটা নিজে এই এফ সি আর হচ্ছে ওয়েভের যোগফলের অর্ধেক। ওয়েভ ইজুকাল টু ওয়েভ ইজুকাল টু ওয়েভ ইজুকাল টু হাফ অফ ওয়েভ প্লাস এফ সি। এবার ওয়েভ আর এফ সি এর যোগফলটা তো হচ্ছে ও সি, তাহলে আমি বলতে পারি ওয়েভ ইজুকাল টু হাফ অফ ও সি। ওয়েভকে মানে ওয়েভই হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য ইজুকাল টু হচ্ছে হাফ অফ ওসি। ওসি মানে বক্রতা ব্যাসার্ধ, তাহলে ফোকাস দৈর্ঘ্য ইজুকাল টু হাফ অফ বক্রতা ব্যাসার্ধ। এটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করলাম। এটাকে তোমরা বারবার চালিয়ে চালিয়ে চোখ বুলিয়ে দেখবে, জিনিসটি কয়েকবার মানে দেখে তোমরা এটাকে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই তোমরা এটাকে লিখতে পারবে। মাথায় রাখবে এই প্রমাণটি কিন্তু দেয়। এবার তোমাদের ব্যাপার হচ্ছে এটা কি শুধুমাত্র অবতল দর্পণের ক্ষেত্রেই ঠিক নাকি এটা উত্তল দর্পণের ক্ষেত্রেও কাজ করে। মাথায় রাখতে হবে এই প্রমাণটি কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রেও কাজ করবে এবং পরীক্ষায় কিন্তু উত্তল বা অবতল যে কোনো একটা দিতে দেয় এবং সেক্ষেত্রে আমাদের সেটা পারতে হয়। এবার আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ওই এফ ইজিক্যাল টু আর বাই টু প্রমাণটাই উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ব্যাপারটা কী ঘটে, উত্তল দর্পণে ওই একই হয়, একটি রশ্মি ধরা গেল এটা সমান্তরাল রশ্মি, সে পি এ পথে এসেছে, সমান্তরাল রশ্মির নিয়ম অনুযায়ী সে এ কিউ পথে পাঠিয়ে দেবে, এ কিউবটাকে যদি পিছন দিকে বাড়াই এটা ফোকাসে মিলিত হবে। এ আর সি বিন্দুটিকে আমরা মিলিত করেছি, করে এদিকে বাড়িয়ে দিলে এটাই অবিলম্বের কাজ করবে। এবার ঘটনা হলো বাকিগুলি আমরা ও মেরু, এফ হচ্ছে ফোকাস আর সি হচ্ছে বক্রতা কেন্দ্র। আমি আবার বলবো এমনভাবে আঁকবো যাতে সত্যি সত্যিই হচ্ছে আমাদের প্রমাণ করার কথা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ মানে ও সিটা হচ্ছে এই ওয়েভ বা ফোকাস দৈর্ঘ্যের জন্য ডবল হয়, বা উল্টোটা ভাবতে পারি কীরকম, ওয়েভটা মানে ফোকাস দৈর্ঘ্যটা যেন বক্রতা ব্যাসার্ধ ও সির অর্ধেক হয়। আর প্রশ্ন হচ্ছে এটা আমরা কিন্তু ছবি আমি প্রথমেই বলেছি আগের ছবিটার ক্ষেত্রেও ছবিটা এমনভাবেই আমরা আঁকবো যাতে এটা সত্যি সত্যি অর্ধেক হয়, তারপর প্রমাণ করার চেষ্টা করবো, তাহলে ছবিটা দেখতে সুন্দর লাগবে। এখন ঘটনা হলো যে প্রমাণটা কী করে করবো, সহজ ব্যাপার, খুব সহজ। প্রথম হচ্ছে এই পি এ আর ও সি সমান্তরাল সরলরেখা, এই সি এটা ভেদক বা সি এনটা ভেদক, তাহলে সেক্ষেত্রে সি এন যদি ভেদক হয় তাহলে এই কোণটা মানে এই পি এ এন এই কোণটা আর কোণ এফ সি এ মানে এই কোণ আর এই কোণ পরস্পর কি কোণ, অনুরূপ কোণ, সমান হবে। তাহলে এটা আমি এখানে দেখিয়েছি পি এন সমান সমান আমি এটাকে এ সি এফ দেখিয়েছি, মানে এই এফ সি এ না করে এ সি এফ দেখিয়েছি, থিটা দিয়ে লিখেছি দুটোকেই অনুরূপ কোণ। নেক্সট কি, নেক্সট আবার দেখলাম তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, আবার কি এইটা আর এইটা লক্ষ্য করে দেখবা বিপরীত কোণ, কি কোণ না কিউ এ এন সমান সমান হচ্ছে সি এ এফ অথবা এফ এ সি, কারণ কি এটা পরস্পর বিপরীত কোণ। তাহলে আমরা বলতে পারি কিউ এ এন সমান সমান হচ্ছে সি এ এফ সি এ এফ। তাহলে আমরা দেখলাম এই কোণটার সঙ্গে এই কোণটার সমান কারণ অনুরূপ কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান কারণ বিপরীত কোণ। এবার ঘটনা হলো এই কোণ দুটো তো নিজেদের মধ্যে সমান, কেন, তখন এইটা আপতন কোণ আর এই কোণটা প্রতিফলন কোণ, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, মানে কোণ পি এ এন সমান কিউ এ এন। তাহলে ঘটনা হলো পি এন সমান, ঘটনা হলো কি হবে, তাহলে এই আমরা দেখলাম কোণ পি এন সমান কোণ এ সি এফ, কোণ কিউ এন সমান সি এফ। আবার এই দুটো কোণ নিজেদের মধ্যে সমান কারণ আপতন কোণ প্রতিফলন কোণ। তাহলে এই এ এর সঙ্গে সমান, এ এর সঙ্গে সমান, এ নিজেদের মধ্যে যদি সমান হয় তাহলে এই কোণ দুটো নিজেদের মধ্যে সমান হবে। তাহলে কোণ এসিএফ সমান কোণ সিএফ, এই যে কোণ এসিএফ সিএফ। এবার এসিএফ ত্রিভুজের কোণ এসিএফ সমান কোণ সিএফ, মানে এসিএফ ত্রিভুজের কোণ
এসিএফ মানে এই কোণ আর সিএফ মানে এই কোণটা পরস্পর সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এদের বিপরীত বাহু সিএফ বা এফসি সমান হবে কোণ এফ, তাহলে কোণ এফ সমান এফসি। এবার এফ আর এফসি সমান, এবার এফটা আর এফওটা সমান হবে, কারণ এ আর ও তো প্রায় কাছাকাছি অবস্থিত, তাহলে এফ সমান সমান হচ্ছে এফও, তাহলে এ এফসি। আর যদি এফ সমান এফও হয় তাহলে এফও আর এফসি পরস্পর সমান। এটি এখানে দেখানো হয়েছে, এফ সমান এফসি, এ আর ও বিন্দু দুটি প্রায় কাছাকাছি অবস্থিত, তাহলে এফ আর এফও হচ্ছে খুব সমান হবে। এফ আর এফও সমান হবে যদি হয়, তাহলে আমি বলতে পারি এফ, তাহলে আমরা বলা যায় হচ্ছে এফ আর এফও সমান হলে যে আমরা বলতে পারি যে আগেই প্রথমেই দেখেছিলাম এফসি সমান এফ, তাহলে এফ এর জায়গায় বসে দিই এফও, এফও সমান এফসি। এফও সমান বা এফও সমান যদি এফসি হয়, আমরা বলতে পারি এফও ইজ ইকুয়াল টু হাফ অফ এফও প্লাস এফসি। তাহলে এখন দেখলাম আমরা এফও সমান সমান, তাহলে এফও সমান সমান হাফ অফ এফও সমান সমান এফসি, তাহলে এফও ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ অফ এফও প্লাস এফসি। এফও প্লাস এফসি এর যোগফল কি হবে? ওসি। এটা এখানে করে দেখিয়েছি, এফও সমান হাফ অফ সিএফ বা এফসি প্লাস এফ, এফ এর জায়গায় আমরা বসাচ্ছি এফও, তাহলে আমরা বসালাম যদি এটা করি তাহলে এফও সমান সমান হাফ অফ এফও প্লাস সিএফ। এবার এই যে এই এফও প্লাস সিএফ এর যোগফলটাই কিন্তু এফও প্লাস সিএফ এর যোগফলটাই কিন্তু আমরা যদি দেখি ওসি বা বক্রতা ব্যাসার্ধ। এখন ঘটনা হচ্ছে এবার যদি আমরা করি তাহলে এফও সমান সমান হাফ অফ ওসি বা সিও, এটার জায়গায় আর বসালাম, তাহলে এফ এর জায়গায় এফ ইজ ইকুয়াল টু হাফ অফ আর। এটাই প্রুফ করতে দেওয়া ছিল। উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন, বস্তুর প্রতিবিম্ব গঠন। এক্ষেত্রে আমরা মনে রাখবো উত্তল দর্পণ দ্বারা বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের প্রকৃতি খুব একটা পাল্টায় না, ফলে এক্ষেত্রে চিত্র একটি চিত্র থাকবে। কীরকম? যদি উত্তল দর্পণ থেকে দুটো রশ্মি মূলত বেরিয়ে আসছে, একটি সমান্তরাল রশ্মি, সেটা ফোকাসের থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে, বেরিয়ে চলে যাচ্ছে এভাবে প্রতিফলিত হয়ে গেছে, পিছন দিকে বাড়ালে ফোকাসে মিলিত হবে ডট ডট করে। আর যদি এটা যে রশ্মিটি বক্রতা কেন্দ্রগামী, সে যে পথে এসছে সেই পথে ফিরে চলে গেছে। এই দুটো বিন্দু, এইখানে এটা যেটাকে বাড়ালাম আর এটাকে বাড়ানোর পর যে বিন্দুতে মিলিত হবে, এই ছোটটা হবে হচ্ছে মানে পি ড্যাশ কিউ ড্যাশ হবে পি কিউ এর প্রতিবিম্ব। কীরকম প্রতিবিম্ব? এটা একটা বুঝতেই পারছি মিলিত হয়েছে, অর্থাৎ সদ্বিম্ব, বস্তু থেকে আকারে ক্ষুদ্র, এবং হচ্ছে এই ফোকাস ও আমাদের এই মেরুর মাঝখানে অবস্থিত। এবার বস্তুকে আমরা যত আস্তে আস্তে বাড়াতে থাকবো, এই প্রতিবিম্ব আস্তে আস্তে আকারে বাড়তে থাকবে। আর এই প্রতিবিম্ব, এই বস্তু যদি মেরুর দিকে এগোতে থাকে, প্রতিবিম্ব মেরুর দিকে এগোতে থাকবে। যখন বস্তু একদম মেরুতে অবস্থান করবে, তখন প্রতিবিম্বের আকার প্রায় বস্তুর আকারের সঙ্গে সমান হয়ে যাবে, এবং প্রতিবিম্বের অবস্থানও মেরুতেই হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এটি কিন্তু দিতেই পারে, অসম্ভব কিছু নয়। এরপরে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন হবে। অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনটা আমরা এমনভাবে করব, একটা নির্দিষ্ট দিক থেকে শুরু করবো, অর্থাৎ হয় আমরা অসীম থেকে বস্তুটাকে টানতে 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 একদম সামনে নিয়ে আসবো, অথবা একদম সামনে থেকে নিয়ে টানতে টানতে অসীমে নিয়ে গিয়ে দেখবো যে প্রতিবিম্বের কী পরিবর্তন করছে। প্রথমে আমরা তাহলে নিচ্ছি এটা ফোকাস ও মেরুর মাঝখানে বস্তুটা রয়েছে, প্রতিবিম্ব কীরকম হয়। একটি সমান্তরাল রশ্মি হবে যেটি অবতল দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাচ্ছে, আর যেটি লম্বভাবে এখানে আপতিত হবে এবং সেভাবেই ফিরে আসবে, এবং সেটি হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্রগামী হবে। এদের পিছনে বাড়িয়ে দিলে এরা এই বিন্দুতে মিলিত হবে। এখানে হচ্ছে এই পি ড্যাশ কিউ ড্যাশ, এখানে যেটা লম্ব আঁকি সেটা প্রতিবিম্বটাকে নির্দেশ করবে। এই পি ড্যাশ কিউ ড্যাশটাই হলো হচ্ছে পি কিউ এর প্রতিবিম্ব। আমরা দেখেই বুঝতে পারছি এটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ অসৎবিম্ব। এটা হচ্ছে বিবর্ধিত অসৎবিম্ব এবং সমশিষ্য, কারণ যেদিকে বস্তু সেই দিকেই হচ্ছে প্রতিবিম্ব আছে। নেক্সট হলো অবস্থান যদি আটটু সরিয়ে দিই, মানে এবার ফোকাসে আনলাম, আটটু সরিয়ে দিয়েছি, এবার যদি বস্তুকে টেনে টেনে ঠিক ফোকাসে এনে দিলাম,
সেক্ষেত্রে কী হবে, এক সমান্তরাল রশ্মিটি ফোকাস দিয়ে যাবে, আরেকটি রশ্মি এটি লম্বভাবে পড়ে আরেকটি রশ্মি বক্রতা কেন্দ্রগামী হয়ে বেরিয়ে চলে যাবে। এবার এরা দুজন কিন্তু দুটো রশ্মি পরস্পর সমান্তরাল, এদের এদিকেই বাড়াই আর এদিকেই বাড়াই, কোনো দিকে মিলবে না। আমরা যদি এদিকে ধরে নিই যে এগিয়ে চলেছে তো মিলবে না, মানে কোথাও কোথাও না কোথাও তো মিলবে, তো বললাম অসীমে মিলবে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, অসীমে হবে। তাহলে এই যে প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। এবার বস্তুটিকে আরও সরালাম ফোকাস থেকে, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে মানে এইখানে বস্তুটিকে বসানো হলো। সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে চলে যাবে, যে রশ্মিটি এখান দিয়ে এইভাবে গেছে সে বক্রতা কেন্দ্র দিয়েই ফেরত চলে যাবে, যে পথে গেছে সেই পথ দিয়ে ফিরে চলে যাবে। এরা এই পি ড্যাশ বিন্দুতে ধরা গেল মিলিত হয়েছে, এই পি ড্যাশ বিন্দুতে একটি লম্ব টানা হলে এই পি ড্যাশ কিউ হবে হচ্ছে পি কিউ এর বিবর্ধিত প্রতিবিম্ব। মাথায় রাখতে হবে এক্ষেত্রে কিন্তু অসমশিষ্য হবে, মানে উল্টো দিকে ছবিটি হবে, মানে আমরা অসমশিষ্য বলাটা ভুল, অবশিষ্য হবে। আর বস্তু হবে হচ্ছে বিবর্ধিত, আর মিলিত হয়েছে মানে সদ্বিম্ব। এই হলো বস্তু বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে থাকলে। এর থেকে সহজে কোথায় হতে পারে, একদম বক্রতা কেন্দ্রে বসিয়ে দিলাম বস্তুকে। চিত্র কেমন, চিত্র হচ্ছে এরকম, একদম বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থান করছে। এখান থেকেও একটা লম্বা সমান্তরাল রশ্মি, প্রধানকে সমান্তরাল রশ্মিকে ও ফোকাস দিয়ে পাঠিয়ে দেবে। আরেকটি রশ্মিকে এবার কিন্তু যেহেতু বক্রতা কেন্দ্রে অবস্থান করছে, বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়ার আর আলোক রশ্মির কোনো সম্ভাবনা নেই। তাহলে যেটি ফোকাস দিয়ে ডাইরেক্ট যাচ্ছে সেটা হচ্ছে সমান্তরালে বেরিয়ে আসছে। এরা দুজনে সেই পি ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে। এই পি ড্যাশটা থেকে যদি আমি লম্ব টানি, আমরা দেখবো লম্ব টানতে গিয়ে দেখবো একদম সি বিন্দুতেই লম্ব টেনেছি, হয়ে গেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে পি কিউ যেমন সি বিন্দুতে হচ্ছে, বস্তু যেমন সি বিন্দুতে আছে, পি ড্যাশ কিউ কিন্তু সি বিন্দুতেই অবস্থান, মানে বক্রতা কেন্দ্রে বস্তুও রয়েছে, প্রতিবিম্ব রয়েছে। প্রতিবিম্বর আকার কিন্তু বস্তুর আকারের সঙ্গে সমান হবে, জাস্ট উল্টো অবশিষ্ট হবে। অবশ্যই মিলিত হয়েছে, সদ্বিম্ব হবে। এবার আমরা যদি ধরে নিই বস্তুকে আরও সরাই, মানে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, সেক্ষেত্রে কী হবে, এরকম টাইপের বস্তু অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, এখানে সমান্তরাল রশ্মিটি গেছে ফোকাস দিয়ে বেরিয়ে এসছে, আর যেটি বক্রতা কেন্দ্রগামী সেটা যে পথে গেছে সে পথেই ফেরত চলে গেছে। এরা গিয়ে এই পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে, পি ড্যাশ কিউ ড্যাশ, পি ড্যাশ থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব টানলে এটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ হলো আমাদের হচ্ছে প্রতিবিম্ব পি কিউ এর। এটি একটা বুঝতে পারছি মিলিত হয়েছে মানে সদ্বিম্ব, মিলিত হলে সবসময় সদ্বিম্ব, আর কোনো এক জায়গা থেকে ডট ডট করে বাড়ি যদি পাই সেটা হচ্ছে অসদ্বিম্ব। মিলিত হয়ে মানে অন্য জায়গা থেকে আসছে মনে হলেই হচ্ছে অসদ্বিম্ব, এটা মিলিত হয়েছে, এটা সদ্বিম্ব। এবার হচ্ছে বস্তু এদিকে, প্রতিবিম্ব উল্টো দিকে, অবশিষ্য আর বস্তু থেকে আকারে ছোট দেখেই বোঝা যাচ্ছে। চিত্রগুলো ঠিকঠাক আঁকলে তোমরা একদম চিত্র দেখেই অনেকগুলো বর্ণনা ঠিকঠাক দিয়ে দিতে পারবে। এরপরে বস্তুকে আমরা আরও সরিয়ে দিলাম, এই মাঝখান থেকে সরিয়ে একদম অসীমে পাঠিয়ে দিলাম। অসীমের ক্ষেত্রে বস্তুর অবস্থান দেখতে পাবো না, স্বাভাবিক অসীমে দেখা যায় না, তো বস্তু দেখা যাবে না। এখানে যে রশ্মিটি একদম সমান্তরাল এসে পড়ছে, একটি রশ্মি যেটা সমান্তরাল এসে পড়েছে সেটি এভাবে একদম ডাইরেক্ট এসে পড়েছে, বেরিয়ে চলে গেছে প্রতিফলিত হয়ে। আর যেটি বক্রতা কেন্দ্রগামী সে যে পথে এসেছে সেই পথেই বেরিয়ে চলে গেছে। এই দুটো যেখানে কাট করেছে এখানে সদ্বিম্ব তৈরি হয়েছে, সদ্বিম্ব হচ্ছে অবশিষ্য হবে, বুঝতেই পারছিস, বস্তু এইদিকে থাকলে প্রতিবিম্ব এদিকে অবশিষ্য এবং বস্তু থেকে ক্ষুদ্র হবে। এই হলো বিভিন্ন অবস্থানে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। এগুলো কিন্তু মনে রাখতে পারা যায়, এগুলো অনেক সময় একটা চার্টের আকারেও দিয়ে দিতে পারে, চার্টটি কিন্তু আমাদের দেখে রাখতে হয়, অনেক সময় দিয়ে দেয়। এরপরে গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম, এটা সাধারণত উৎসাহী ছাত্রদের জন্য, যারা বা পরবর্তীতে যারা বিজ্ঞানের সম্বন্ধে বা যারা ফিজিক্সটাকে পছন্দ করে তাদের জন্য এটা, বা যদি কখনো প্রশ্ন খুব একটু ভালো প্রশ্ন করতে চায়, প্রশ্ন স্ট্যান্ডার্ড করতে চায়, তাহলে এগুলো দিতে পারে, দেখে রাখা ভালো আমাদের উৎসাহী যারা আছে তাদের জন্য। এখানে একটি বস্তু আছে, এখান থেকে আলোক রশ্মি এইভাবে আসছে, অবতল দর্পণে পড়ছে, আর এখানে উত্তল দর্পণ থাকলে এইভাবে আলোক রশ্মি আসছে। এবার সাধারণত আমরা জানি এটা মেরু, ফোকাস, বক্রতা কেন্দ্র। এবার এই ঘটনাটা যেটা হলো, এখানে কয়েকটি নিয়ম আমরা এখানে মনে রাখলে আমাদের পক্ষে জিনিসটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। দর্পণে যে কোনো যে দূরত্বগুলো মাপা হয় সব দূরত্বগুলো কিন্তু দর্পণের মেরু থেকে মাপা হয়। দর্পণের নিয়মই আমরা আগে থেকে জেনে ফেলেছি এখনো পর্যন্ত, যে দর্পণের যা দূরত্ব মাপবো সব মেরু থেকে। নেক্সট, মেরু থেকে যে দূরত্ব মাপছি সেই দূরত্বটা যদি মাপার সময় যেদিকে মুখ করছি সেটা যদি আপাতিত রশ্মির অভিমুখে দূরত্ব হয়, মানে আপাতিত রশ্মি যেদিকে যাচ্ছে দূরত্ব সেদিকে চলে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক দূরত্ব হবে। আর যদি আপাতিত রশ্মির থেকে উল্টো দিকের দূরত্ব হয় ঋণাত্মক, আমরা বুঝে নেব একটা ব্যাখ্যা দিয়ে। আর প্রধান অক্ষকে যদি আমরা এক্স অক্ষ ধরি, তাহলে প্রধান অক্ষের যে ওয়াই অক্ষ হবে, যেটা মানে প্রধান অক্ষের উপর দাঁড়িয়ে রয়েছে, সেটার ওয়াই অক্ষের পজিটিভ দিকটা হচ্ছে আমাদের পজিটিভ দিক হবে, ওয়াই অক্ষের নিজের দিকটা ঋণাত্মক দিক হবে। এবার আমরা এইটার উপরে অ্যাপ্লাই করে এটা দুটোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব।
ফোকাস দূরত্ব এইখান থেকে এই হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে আমরা দেখছি আলোক রশ্মি এ পথে চলেছে, ফোকাস দূরত্ব ও থেকে মাপছে, মানে মেরু থেকে মাপছে, সব হিসাব তো মেরু থেকে। মেরু থেকে এদিকে আসা মানে উল্টো দিকে আসছি। আলোক রশ্মি এদিকে চলেছে, আমার ফোকাস দূরত্ব এদিকে চলেছে, ঋণাত্মক। আলোক রশ্মি এদিকে চলেছে, বক্রতা কেন্দ্র এই আলোর বক্রতা ব্যাসার্ধ এদিকে চলেছে, তাহলে ঋণাত্মক। এবার গেল, এবার হচ্ছে অবতল দর্পণে এইগুলো উপরের দিকটা যে ওয়াই অক্ষ বললাম, ওয়াই অক্ষের পজিটিভ দিক হচ্ছে পজিটিভ, মানে এই দিকটা পজিটিভ হবে, এই দিকটা নেগেটিভ হবে। তাহলে আর এই দিকটাও তেমন হচ্ছে নেগেটিভ দিক, এই দিকটা পজিটিভ দিক। উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি এই দিকে চলেছে, তাহলে ফোকাস এখানে মেরু, মেরু থেকে এই ফোকাস দূরত্ব, মানে ফোকাস এখানে এই যে দূরত্ব, আলোক রশ্মি এদিকে, ফোকাস দূরত্ব এদিকে, তাহলে পজিটিভ। আলোক রশ্মি এদিকে চলেছে, আমার আমার বক্রতা ব্যাসার্ধ এদিকে চলেছে, পজিটিভ। আবার ওপরে নিচেও পজিটিভ নেগেটিভ হবে, ওপরে পজিটিভ নিচে নেগেটিভ। এই হচ্ছে চিহ্নর নিয়ম, খুব সহজ, একদম সোজা। তোমরা একবার দেখলেই, একবার ব্যাপারটাকে ভালো করে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। নেক্সট হলো একটা সূত্র, যেটা আমাদের প্রমাণটাকে হচ্ছে ক্লাস 11-এ থাকবে, তোমরা নিশ্চয়ই দেখবে, খুব সুন্দর সূত্র। এটা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ওই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর হচ্ছে ফোকাস দূরত্বের একটা সম্পর্ক, এটা আমাদের ক্লাস 11-এ রয়েছে। আমরা অন্তত এখানে সূত্রটা একটু মনে রেখে দিই, যাতে যদি এই রিলেটেড কখনো একটা অঙ্ক দিয়ে দেয় আমরা যেন পেরে যাই। কি এই সূত্রটা? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f ইজ ইকুয়াল টু 2/r। এটা একটু নিয়ে মনে রাখবো, যে সূত্রটা মনে রাখলেই হবে। সূত্রটা কোনটা কি আমরা জানি, মনে রাখ। ভি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ইউ হচ্ছে বস্তু দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, আর আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এবার ঘটনা হচ্ছে এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন বলতে বোঝায় অ্যাকচুয়ালি যেটা হচ্ছে একটা প্রতিবিম্ব বস্তু তুলনায় কতটা বড় সাইজে। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য বা বস্তু দৈর্ঘ্য, এই অনুপাতটাকে বলা হয় হচ্ছে রৈখিক বিবর্ধন। আবার বলছি, প্রতিবিম্ব দৈর্ঘ্য ও বস্তু দৈর্ঘ্যের অনুপাত, এটাকে বলা হয় হচ্ছে রৈখিক বিবর্ধন। এবার আমরা নিতে পারি যেটা, এটা যেমন দৈর্ঘ্যের সাথে মেলে তেমন দূরত্ব মেলে। মানে দূরত্ব মানে কোথা থেকে নেবো? ওই মেরু থেকে, সব দূরত্বই মেরু থেকে। তাহলে প্রতিবিম্বের দূরত্ব মেরু থেকে আর বস্তুর দূরত্ব মেরু থেকে, এই অনুপাতটাকেও আমরা রৈখিক বিবর্ধন বলি। এরপরে আমরা পড়বো গোলীয় অপেরণ। গোলীয় অপেরণ কি? আমরা যে অবতল দর্পণ নিয়েছি, অবতল দর্পণে যে সমান্তরাল রশ্মিগুলো বেরিয়ে আসছে, সমান্তরাল রশ্মিগুলো এসে ফোকাসে মিলিত হওয়ার কথা, কিন্তু সব কটা রশ্মি ফোকাসে মিলিত হয় না। ফলে যে প্রতিবিম্বটা তৈরি হওয়ার কথা, প্রতিবিম্বটা ঠিক যে পরিমাণ ঔজ্জ্বল্য পাওয়ার কথা বা যে পরিমাণ ক্লারিটি বা পরিষ্কার হওয়ার কথা, সেটা হয় না। তার কারণ প্রতিবিম্বটা, এই যে রশ্মিগুলো কোনোটা F1-এ মিলিত হয়, তো কোনোটা F, এই F1 থেকে F পর্যন্ত প্রধান অক্ষের উপর যে কোনো বিন্দুতে এরা মিলিত হতে পারে। এই যে কোনো বিন্দুতে, এই যে কোনো বিন্দুতে মিলিত হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে এরা উজ্জ্বলতা পায় না। এক বিন্দুতে মিলিত হলে উজ্জ্বলতা পেত। কেন এটা হয়? তার কারণ এই দর্পণটাই হচ্ছে, যে অবতল দর্পণটি একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, এই জন্য এটা এইরকম ঘটনা ঘটে। তাহলে সেক্ষেত্রে আমাদের রাস্তা এই যে মিলিত হলো না, এই ঘটনাটার নাম হচ্ছে গোলীয় অপেরণ, এই প্রতিবিম্ব ঘটনা, এই ত্রুটিটার নাম। আর ঘটনা হচ্ছে এই ত্রুটিটা দূর করার রাস্তা কি? এই ত্রুটিটা দূর করার রাস্তা হলো, আমরা যদি অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করি। অধিবৃত্তীয় দর্পণের ক্ষেত্রে এই ত্রুটিটি দূর করা যায়। এখনকার দিনে গাড়ির হেডলাইট, টর্চের পিছনে সব অধিবৃত্তীয় দর্পণ করে, যাতে হচ্ছে এখানে যে আলো রেখে দিলে এখান থেকে যে অপসারী রশ্মিগুলো আছে, যা হচ্ছে দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে একদম পুরোপুরি সমান্তরাল রশ্মি হিসেবে বেরোবে, ফলে ঔজ্জ্বল্য, আলোর ঔজ্জ্বল্য অনেক ভালো থাকবে। এবার ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি একটু আগেই বলছিলাম যে উত্তল দর্পণের যে প্রয়োগগুলো, তার মধ্যে একটা প্রয়োগ হচ্ছে উত্তল দর্পণ হচ্ছে একটা ওই গাড়ির সাইড মিটার হিসেবে ব্যবহার করে। কেন করে? তার কারণ এইখানে উত্তল দর্পণ, আমি বলেছিলাম যে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বেশি। দৃষ্টিক্ষেত্র কেন বেশি? তার কারণ উত্তল দর্পণ কী করে, সব বস্তুকে খুব আকারে ছোট করে দেয়। ছোট করে দেওয়ার ফলটা কী হচ্ছে, উত্তল দর্পণের ক্ষেত্রে অল্প জায়গার মধ্যে অনেক রকম বস্তুকে ধরিয়ে নিতে পারে, অনেক পরিমাণ বস্তুকে ধরাতে পারে। সেজন্য উত্তল দর্পণের ক্ষেত্রে এই ঘটনাটি করা হয়। এবার ঘটনাটা হচ্ছে এইটা আমরা এখানে দেখতে পাবো যে এটা যদি সমতল দর্পণের ক্ষেত্রে এই যে দৃষ্টি আলোটা এসছে এইভাবে এসে চোখে পড়েছে, জায়গাটা এইটুকু দৃষ্টিক্ষেত্র। অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু, উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে দৃষ্টিক্ষেত্র থাকতে পারে, এটা আমরা ছবি থেকে দেখিয়েছি। দৃষ্টিক্ষেত্র বেশি, এই জন্য উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণকে ব্যবহার করা হয় হচ্ছে এই সাইড মিরারে। নেক্সট কিছু প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নগুলো গাণিতিক প্রশ্ন, এগুলো সাধারণত দিতেই পারে, খুব সহজ, জাস্ট একদম সূত্র অনুযায়ী, সূত্রগুলো আমরা জানি সেই সূত্র অনুযায়ী। যেমন একটি অঙ্ক হচ্ছে, সমতল দর্পণে আলোক রশ্মির আপতন কোণ দিয়ে দিয়েছে, প্রতিফলন কোণ কত? আপতন কোণ থাকলে প্রতিফলন কোণ পারি। এটা শুধু সমতল দর্পণ কেন, এটা যদি গদীয় দর্পণও হতো তাহলে একই কেসই হতো। এরপরে অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ 30, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে একই। ফোকাস দৈর্ঘ্য কত? অর্ধেক। F = R/2 হচ্ছে এর সূত্র। এগুলো কিন্তু সোজা, একদম সোজা। এরপরে সূত্র, এটা অঙ্কটি হচ্ছে একটু বড় লাগবে দেখে, কিন্তু ওই একই সূত্রের অঙ্ক। উত্তল দর্পণের সামনে একটি 30 সেমি দূরত্বে একটি বস্তু আছে, তাহলে বস্তু দূরত্ব দিয়ে দিচ্ছে এখানে। এবার হচ্ছে এবার দর্পণে হচ্ছে তার
যে বস্তুটির উচ্চতার হচ্ছে 1/3 ভাগ উচ্চতা সম্পন্ন প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে বস্তুর উচ্চতা যদি a হয়, প্রতিবিম্ব উচ্চতা a/3, প্রতিবিম্ব দূরত্ব কত? আমরা জানি রৈখিক বিবর্তন ইকুয়াল টু বস্তু দৈর্ঘ্য বাই রৈখিক বিবর্তন ইকুয়াল টু প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। প্রতিবিম্ব দৈর্ঘ্য যদি কত হবে? a/3, বস্তু দৈর্ঘ্য হচ্ছে a, প্রতিবিম্ব দূরত্ব কত? প্রতিবিম্ব দূরত্ব বলেনি, বের করতে হবে। আর বস্তুর দূরত্ব তো প্রথমেই বলে দিয়েছিল 30। এই সূত্র কাজে লাগিয়ে আমরা হচ্ছে অঙ্ক বের করে নিতে পারবো। তোমরা এইটুকু পড়বে, এগুলো পড়লে তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে এই হবে। এরপরে তোমাদের কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আলোর এই উত্তল ও অবতল দর্পণের ব্যবহার। এই উত্তল ও অবতল দর্পণের ব্যবহার বলতে আমাদের মাথায় রাখতে হবে উত্তল অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের মূল কাজটা হচ্ছে বস্তুকে দুটো কাজ থাকে। একটা হচ্ছে অবতল দর্পণ হচ্ছে আলোকে হচ্ছে যদি সমান্তরাল রশ্মি এসে অবতল দর্পণে পড়ে, ও হচ্ছে ফোকাসে বিন্দুতে আলোকে একত্রিত করে। এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সোলার কুকার তৈরি হয়। সোলার কুকারে একটা অবতল দর্পণ পিছনে রেখে অবতল দর্পণের ফোকাসে হচ্ছে খাদ্যদ্রব্য যেখানে মানে তৈরি হবে, সেখানে সেই জায়গাটাকে বসিয়ে দেওয়া হয় বা সেই পাত্রটাকে বসিয়ে দেওয়া হয়। বা সূর্যের আলো এসে পড়লে ওই সব আলোটাকে ও হচ্ছে অবতল দর্পণ হচ্ছে কেন্দ্রীভূত করে দেবে ফোকাসে, আর ফোকাসে থাকা যে খাদ্যদ্রব্য প্রস্তুতের যে জিনিসটি আছে সেটাই খাবারটাকে তৈরি করতে পারে। আমাদের আজ প্রথমেই বলছিলাম গাড়ির হেডলাইটের পিছনে বসিয়ে দেওয়া হয় হচ্ছে অবতল দর্পণ। কেন? তার কারণ গাড়ির হেডলাইটের পিছনে অবতল দর্পণ বসিয়ে দিলে গাড়ি থেকে আলোতে যে আলোটা হচ্ছে বাল্ব থেকে তৈরি হবে, এই আলোটা বা যেখানে আলোর উৎস থেকে যে আলোটা তৈরি হচ্ছে, পিছনে থাকে অবতল দর্পণ। সেই অপসারী রশ্মিটি অবতল দর্পণে প্রতিফলিত হয়ে সমান্তরাল হিসাবে এগিয়ে যাবে এবং অনেক দূর পর্যন্ত। যদি এখন অবতল ব্যবহারের বদলে আমরা দেখছি যে গলীয় দর্পণের বদলে এখন ব্যবহার করছে, এখন অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করছে। যাই হোক, এবার হচ্ছে অবতল দর্পণ আকারে বড় দেখানোর জন্য ব্যবহার করে। আমরা যদি অনেকে যারা ওই বিউটি পার্লারে যে আয়নাগুলো হয়, এই আয়নাগুলো সাধারণত সমতল দর্পণ না করে এখনকার দিনে সব হচ্ছে বড় দর্পণ করে। তারপর হচ্ছে যারা ওই সাজগোজ করার যেসব দর্পণগুলো হয়, সেগুলো হচ্ছে অবতল দর্পণ করাই দেখতে সুবিধা হবে। তারপর যারা দাঁতের ডাক্তারের যে দর্পণটা হয়, সেই দর্পণটা দাঁতের কোথায় ক্যাভিটি আছে বা কোথায় কি হয়েছে, কীরকম নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে দেখার জন্য যে দর্পণটা ব্যবহার করে, সেটাও কিন্তু অবতল দর্পণ হবে, কারণ ওইখানে ওই সামান্য ছিদ্রটাকে, সামান্য প্রবলেমটাকে বড় করে দেখাবে যাবে। উত্তল দর্পণের মূল উদ্দেশ্য কি? উত্তল দর্পণ কিন্তু সবকিছু ছোট দেখায়, কিন্তু উত্তল দর্পণের সুবিধাটা যেটা হচ্ছে ছোট দেখানোর ফলে কি হচ্ছে, একটা অনেকটা অংশ অনেক বস্তুর প্রতিবিম্ব একই ছোট জায়গার মধ্যে চলে আসে। এই জন্য উত্তল দর্পণকে ব্যবহার করা হয় সিকিউরিটিগুলোতে, ক্যামেরা সিকিউরিটি দর্পণগুলোতে। তারপর হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হবে হচ্ছে সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে সাইড মিটারে কেন হয়? সাইড মিটারে আমরা যে পিছনটা দিকে যে গাড়ি যে সামনে যে গাড়ি চালাচ্ছে, সেই গাড়ির ড্রাইভার পিছনে কী কী চলছে, কোন গাড়ি কতটা দূরত্বে আছে, মোটামুটি সে হচ্ছে পুরো পিছনের ছবিটা, পিছনের দিকে দৃশ্যপটটা সে হচ্ছে তার ওই উত্তল দর্পণে দেখে নিতে পারে। এই উত্তল দর্পণ অবতল দর্পণের বিভিন্ন ব্যবহারগুলোতে আমাদের হয়। এরপরে আমরা যাব হচ্ছে আলোর প্রতিসরণে, সেটি আমরা পরবর্তী ভিডিওতে পাবো। তোমরা এই ব্যাপারটাকে ভালো করে পড়বে, পড়ে যদি কারোর কোনো রকম অসুবিধা থাকে তোমরা একটু বই ভালো করে দেখলেই বুঝতে পারবে। যদি এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আলোর প্রতিসরণ, সেটা নেক্সট ভিডিওতে পাওয়া যাবে।